বামপন্থী দলগুলোর সঙ্গে বসে আমাদের যে আসন রফা হয়েছে তাতে আমরা পশ্চিমবঙ্গে 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই 10টি আসনের মধ্যে কিন্তু 6টি আসনেই আমাদের প্রার্থী মহিলা প্রার্থী, বা এবং সেই মহিলা প্রার্থীদের মধ্যেও সংখ্যালঘু মহিলা আছেন, একেবারে সেই অর্থে দলিত মহিলা প্রার্থী আমাদের আছেন, চা বাগানের শ্রমিক নেত্রী তিনি সেখানে আছেন, আদিবাসী। উত্তরবঙ্গে একটি আসনে আমরা লড়ছি, সেটা হচ্ছে ফাঁসি দেওয়া আসন। সেই ফাঁসি দেওয়া আসনে আমাদের প্রার্থী হচ্ছেন সুমন্তী এক্কা, তিনি চা শ্রমিক আন্দোলনের নেত্রী, নিজেও চা শ্রমিক এবং তার একটা পারিবারিক বামপন্থী ইতিহাসও আছে, বিপ্লবী বামপন্থার সঙ্গে তার পারিবারিক মানে তার পরিচয় তিনি বহন করেন। এছাড়া আমাদের মহিলা প্রার্থীদের মধ্যে আছেন জিন্নাতুন নাহার গুলশন বেগম, তিনি ভরতপুর থেকে লড়ছেন। তার বাবা রাজা মিয়া, তাকে গোটা মুর্শিদাবাদের মানুষ, বামপন্থী মানুষ তারা মনে করেন তিনি একসময় বলা হতো মুর্শিদাবাদের মুজাফফর আহমেদ। তিনি এত কাজ করেছেন, এত মানুষকে সেখানে তার সহায়তা করেছেন, একটা ব্যাপক তার সেই পরিবারেরই তারই কন্যা গুলশন বেগম, তিনি সেখানে লড়ছেন ভরতপুরে। বহরমপুরে আমাদের প্রার্থী আবুল কাশেম শেখ, তিনি মূলত বিড়ি শ্রমিক ইউনিয়ন অর্থাৎ একেবারে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের তিনি নেতা, এবং তিনি সাংস্কৃতিক কর্মী হিসেবেও তার যথেষ্ট পরিচিতি গোটা জেলায় আছে। পশ্চিমবঙ্গের মাটিতে পুনর্জাগরণের প্রয়োজন আছে এবং তার জন্য একটা শর্ট টার্ম আশু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক বেশি মানুষের কাছে। আমরা যে বিষয়গুলো কখনো টিভির বিতর্কেই বলুন বা সংবাদপত্রের পাতায় জায়গাই পাচ্ছে না, পশ্চিমবঙ্গের কৃষকরা কিভাবে বাঁচবেন, পশ্চিমবঙ্গের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যারা প্রকল্প কর্মী তাদের কেন মজুরি বাড়বে না, তাদের কেন শ্রমিকের অধিকার দেওয়া হবে না, কৃষকরা তাদের ফসলের দাম কেন পাবেন না, কৃষকদের যে কৃষি উপকরণগুলো আছে সেগুলো কেন সরকারের দায়িত্ব হবে না যে সেগুলোকে স্বল্প মূল্যে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গে কেন এখনো সেচের জল সব জায়গায় সেখানে উপলব্ধ হলো না, বেসিক ইস্যুসগুলো আছে, অর্থাৎ এই যে খাদ্য বস্ত্র বাসস্থান এবং সেই সঙ্গে সঙ্গে ধরুন শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই যে 6টি বিষয়ের উপরে মানুষের জীবনযাত্রা, জীবিকা, জীবন এবং তার গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে সেটা সরকারকে সেই গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা দিতে হয়, নিশ্চয়তা দিতে হয়। সেই সামগ্রিক যে বঞ্চনাটা বিশেষ করে গোটা দেশে আমরা দেখছি যে বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা তাদের একদম 100% যে ফ্যাসিবাদী এজেন্ডা একটা একটা করে আপনারা জানেন যে কিভাবে একদম সাম্প্রতিক কালে তারা যেটা করেছেন, যে 100 দিনের কাজের একটা আইনি স্বীকৃতি অন্তত বামপন্থীরা লড়াই করে আদায় করেছিল ইউপিএ সরকারের পক্ষ থেকে, বাইরে ভেতরে দীর্ঘ লড়াই চলেছে, সেখান থেকে একটা 100 দিনের কাজের আইনসঙ্গত স্বীকৃতি এসেছিল। সেখানে 100 দিনের কাজ বললেও বেশিরভাগ ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো বড়জোর 50 দিন কাজ পাওয়া গেছে, কিন্তু তবুও সেটা বেঁচে থাকার একটা উপকরণ হিসেবে গ্রামীণ গরিব মানুষ, যাদের আমরা একেবারে সে অর্থে প্রলেতারিয়েত বলি, মানে রুরাল প্রলেতারিয়েত, সর্বহারা মানুষ, তাদের বেঁচে থাকার জন্য এই 100 দিনের প্রকল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প ছিল। এরা সেই নামটি শুধু পরিবর্তন ঘটালো না, মহাত্মা গান্ধীর নামে ছিল সেটা, সে নাম তো শুধু পরিবর্তন করেনি, তারা বিকশিত ভারত বলে যে কথাটাকে বলছেন যে 2047-এর মধ্যে একটা বিকশিত ভারত তৈরি হবে, সেই বিকশিত ভারতের নামটাকে ব্যবহার করে এই গ্রামজি প্রকল্প বলে যেটাকে বলা হচ্ছে, তারা কৌশলে ওটাকে রামজি বলছেন, ভিবিজি রামজি, আসলে ওটা বিকশিত ভারত গ্রাম, আমরা বলছি গ্রাম উন্নয়নের বিষয়টা, সেটাকেও তারা বিকৃত করছেন, রামের নামটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। আর আসলে তারা মুখে বলছেন যে 100 দিন নয়, আমরা তো 150 দিনের কাজ দিতে চাই, কিন্তু যেটা করেছেন বরাদ্দ সেটা সামগ্রিকভাবে কমে গেছে ওই প্রকল্পের ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে, এবং সেখানে
তারা বাছাই করে কোথায় কাজ হবে, কোথায় কাজ দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে না। সুতরাং যে রাজ্যগুলো বিজেপি শাসিত নয়, সেটা শুধু শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল আছে বলে নয়, আমি বলছি যে তামিলনাড়ু, কেরালা যেখানে বাম সরকার আছে, সেই সমস্ত রাজ্যগুলো, তো ঝাড়খণ্ড, সেই সমস্ত রাজ্যগুলো তো একেবারে নিচে তলার যে মানুষগুলো, যাদের বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই, সেই গ্রামীণ মানুষগুলোকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই প্রকল্পটাকে একটা নতুন নামে অভিষিক্ত করে আসলে অধিকারটাকে কেড়ে নেওয়া হলো। তো এটা প্রকল্প করে দেওয়া হলো, এটা কোনো আইন থাকলো না, আইনটাকে সরিয়ে দেওয়া হলো। আইনগত যে বিধিনিষেধগুলো ছিল, যে আইনগত যে অধিকারগুলো ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হলো, এটাকে প্রকল্প বানিয়ে দেওয়া হলো, এবং সেটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছে মতো তারা করবেন, এবং বছরে 60 দিন তারা কাজ পাবেন না, কৃষি মরশুমে তারা কাজ পাবেন না। এমন যেন যে কৃষির বিরাট উন্নতি হয়েছে, কৃষি সংকটের জায়গা থেকে এত পরিসংখ্যান বিগত 30 বছর ধরে প্রায় 30 লক্ষর বেশি কৃষককে আত্মহত্যা করতে হয়েছে দাম না পেয়ে গোটা ভারতবর্ষে। সেখানে তারা বলছেন যে ওই 60 দিন কাজ দেওয়া যাবে না, কারণ ওই সময় কৃষি মরশুমে তারা কৃষি শ্রমিক হিসেবে কাজ করবেন। এই যে মিথ্যে কথাগুলো বলা হয়েছে, সেটা করা হয়েছে। 1 এপ্রিল থেকে আপনারা জানেন যে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা এই যে 29টি শ্রমিক সুরক্ষা আইন ছিল, সেটাকে সরিয়ে দিয়ে 4টি শ্রম কোড করেছেন, এবং শ্রম কোডের মধ্যে দিয়ে 8 ঘন্টার যে কাজের যে অধিকার ছিল, সেটাকে সরিয়ে দিয়ে 12 ঘন্টা করেছেন। কোনো স্থায়ী কাজ থাকবে না। এই ধরনের পার্লামেন্টারি ডেমোক্রেসির ক্ষেত্রে আমরা দেখে এসেছি সাম্প্রতিক কালগুলোতে, যখন যে রাজ্যের নির্বাচন থাকে, সেই রাজ্যে কেন্দ্রীয় সরকারে যেই থাকুন না কেন, তারা সেই রাজ্যের জন্য জেতার জন্য হোক কিছু নতুন প্রকল্প ঘোষণা করেন, কিছু আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করেন। আমরা অদ্ভুতভাবে দেখলাম যে বিগত কেন্দ্রীয় বাজেটে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো আলাদা করে কোনো কিছু বরাদ্দ করা হলো না। এই নির্বাচন যে সুযোগ আমাদের সামনে এনে রেখেছে, সেখানে আমরা এই প্রত্যেকটি বিষয়কে, অর্থাৎ বেঁচে থাকার মূল উপকরণ যেটা সামগ্রিকভাবে চর্চার মধ্যে থাকে না, বামপন্থীদের সেই প্রকৃত চর্চাটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। তাদের আমরা আশা করছি আমরা তাদের সমর্থন পাচ্ছি ইতিমধ্যেই, এবং বামপন্থীদের এইবারে সামগ্রিক যে ছবি আছে মানুষের কাছে, তাতে করে বামপন্থীদের ভোট নিশ্চয়ই এবার অনেকটা বেড়ে যাবে। বামপন্থী সরকার আমরা চাইব।